প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়েছি ইংলিশ ভার্সন এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের থার্মোডাইনামিক্স এর লেকচার 5 নিয়ে। আমি আশা রাখছি সবাই আমাদের লেকচার 1, 2, 3, 4 এই 4টা লেকচার ভালোভাবে শেষ করে নিয়েছে। তাহলে চলো শুরু করা যাক। আমরা আমাদের আজকের লেকচারে প্রথমেই যেটা পড়ব, এবং আগেই বলে রাখতেছি আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আসলে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা হয়েছে যে আমরা জানি যে কিছু ইনফরমেশন এমন আছে যে সাপোর্টিভ কিছু ইনফরমেশন আছে যেগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বাট আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা যেখান থেকে ডিরেক্ট কোয়েশন আসবে, এটা হোক ক্রিয়েটিভ কোয়েশনস হোক এমসিকিউ, ওইগুলো থেকে বেশি আসে। সো আমরা আজকে এমন একটা টপিক পড়তে যাচ্ছি যেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, আর হচ্ছে হিট ইঞ্জিন বলা যেতে পারে। তো এই হিট ইঞ্জিনটা পড়তে যাচ্ছি আজকে, যেখান থেকে সিকিউ অনেক বেশি আসে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই পড়তে যাচ্ছি যে হিট ইঞ্জিন জিনিসটা কি। তার আগে আমরা গত ক্লাসে এরকম একটা গ্রাফ পি ভার্সেস বি সলভ করছিলাম। আমরা আজকে এটা একটু জানবো, একটু বিস্তারিত জানবো, যেটা লাস্ট ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল না। সো ফার্স্ট অফ অল একটা ইনফরমেশন প্লিজ নোট ডাউন করো, যে কথাটা হচ্ছে এমন, একটা কোয়েশন আছে এমন যে পি ভার্সেস বি যদি কোনো একটা গ্রাফ নেই, তাহলে তার এরিয়া আসলে কি ডিফাইন করে। এরিয়া মিন্স ওয়ার্ক ডান। এটা একটু লিখে রাখি প্লিজ। আমরা যদি একটা পি ভার্সেস বি গ্রাফ নিই, তাহলে ওই গ্রাফের পি ভার্সেস বি গ্রাফের যদি এরিয়া নেই, এরিয়া মানেই হচ্ছে ওয়ার্ক ডান বের হচ্ছে। এরিয়া মিন্স ওয়ার্ক ডান। এটা এমসিকিউতে অনেকবার আসছে যে পি ভার্সেস বি গ্রাফের এরিয়া মিন্স কি। এরিয়া মিন্স হচ্ছে ওয়ার্ক ডান। সো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, পি ভার্সেস বি যেহেতু ওয়ার্ক ডান, এখানে আমরা কি জানতাম যে আমরা যখন পি ভার্সেস বি নেই তখন হচ্ছে টোটাল যে চারটা স্টেপের মধ্যে প্রথমটা কি ছিল, প্রথমটা হচ্ছে আইসোথার্মাল, তারপরে এডিয়াবেটিক, তারপরে এটা আবার আইসোথার্মাল, আবার এডিয়াবেটিক। বাট প্রথম দুইটা স্টেপে হচ্ছে এক্সপ্যানশন হয়, এবং লাস্টের যে দুইটা স্টেপ ওইখানে কম্প্রেশন হয়। তার মানে আইসোথার্মাল কম্প্রেশন, দেন আইসোথার্মাল এক্সপ্যানশন, এডিয়াবেটিক এক্সপ্যানশন, থার্ড ওয়ান হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এডিয়াবেটিক এক্সপ্যানশন, এডিয়াবেটিক কম্প্রেশন। তো এই যে চারটা স্টেপে কী হয় না হয়, টোটাল এরিয়া কত, এসব নিয়ে যদি একটু কথা বলি আমরা, একটু মনে করাই দিই তোমাদেরকে যে ফার্স্ট স্টেপ যেটা ছিল, এটার যদি কয়েকটা প্রপার্টিজ বলতে বলা হয়, এস দিস ইজ আইসোথার্মাল এক্সপেনশন, তো এখানে টেম্পারেচার অবশ্যই কনস্ট্যান্ট থাকবে এবং তার প্রত্যেকটা স্টেপে টেম্পারেচারটা টি থাকবে, বাট এখানে হিট অ্যাবজর্ভ করে। বাট কারণ এই অংশটাতে হিট অ্যাবজর্ভ করে, এই জন্য এই যে অ্যারো সাইনটা দ্বারা দেখতে পাচ্ছ, এখানে হিট অ্যাবজর্ভ করে। কতটুকু হিট অ্যাবজর্ভ করে এটা হচ্ছে কী হয়েছে, এটা আমাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়ে গেছে। এখানে কতটুকু হিট অ্যাবজর্ভ করবে এটার অ্যামাউন্টটা হচ্ছে যে আমরা জানতাম নর্মালি আমাদের থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। বাট আইসোথার্মাল এক্সপানশনে যেহেতু কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তাহলে এখানে ওয়ার্ক ডান, যে এখানে ওয়ার্ক ডানটা যদি আমরা বের করতে পারি, এই ওয়ার্ক ডানের অ্যামাউন্ট এবং হিট যতটুকু অ্যাবজর্ভ করবে এই দুটার অ্যামাউন্ট আসলে সেম। ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ, এবং এজ ডেল ডাব্লিউ ইজ পজিটিভ, সো ডেল কিউ অলসো উইল বি পজিটিভ। সো এটা অবশ্যই হিট অ্যাবজর্ভ করবে, এবং কতটুকু অ্যাবজর্ভ করবে এটা ডেল ডাব্লিউ বের করতে পারলেই হয়ে যাবে। সো এখানে টি কনস্ট্যান্ট, হিট অ্যাবজর্ভ করবে। দেন 2 থেকে 3 পর্যন্ত এই যে পার্টটুকু, এখানে আসলে ও হিট এক্সচেঞ্জ করে না, এজ দিস ইজ এডিয়াবেটিক প্রসেস। সো আই থিঙ্ক এখানে এটা বুঝে গেছি আমরা যে এখানে কোনো হিট এক্সচেঞ্জ করবে না, এডিয়াবেটিক প্রসেসে কোনো রকম হিট এক্সচেঞ্জ হয় না। বাট এখানে যেহেতু এটা এডিয়াবেটিক এক্সপ্যানশন, সো এটা যেটা করবে, এটা একটু কোল ডাউন হবে এবং তার টেম্পারেচারটা ডিক্রিজ করবে। তো আমরা বলে দিচ্ছি যে ফার্স্টে তার টেম্পারেচারটা ছিল T1, দেন 2 থেকে 3-তে আসার পর এই 1 থেকে 2 পর্যন্ত কোনো রকমের হিট চেঞ্জ হবে না। 1 থেকে 2 পর্যন্ত কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না, এস দিস ইজ আইসোথার্মাল। দেন 2 থেকে 3 পর্যন্ত আমরা যারা দেখতেছিলাম, এখানে যেহেতু এটা এডিয়াবেটিক এক্সপানশন, তাহলে কোল ডাউন হবে, টেম্পারেচারটা কমে যাবে। তো এই জন্যই দেখো এখানে কোনো টেম্পারেচারের কথা তারা বলছে না, টেম্পারেচার কমতে 3-তে আইসা টেম্পারেচারটা কমে T2 হয়ে গেছে। এবং এস দিস ইজ অলসো আইসোথার্মাল প্রসেস, সো আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না। সো 3 থেকে 4 পর্যন্ত তার টেম্পারেচারটা সেম থাকবে, টেম্পারেচার সেম T2 করে 4 পর্যন্ত আসবে। 4 পর্যন্ত আসার পর আবার দেখা যাবে এটা হচ্ছে এডিয়াবেটিক কম্প্রেশন, এবং এই অবস্থায় তার টেম্পারেচারটা আবার রাইজ করে আবার সেম T1 হয়ে যাবে। তাহলে T1 কোল ডাউন, T2 আবার টেম্পারেচার রাইজ করবে। আই হোপ এতটুকু বুঝে গেছো, আবার T1-এ চলে যাবে। এখন এখানে আসলে হিট ইঞ্জিন যেভাবে এটা ওয়ার্ক করে, সো ফার্স্ট আমরা এই হিট ইঞ্জিনের ডেফিনেশনটা পড়ি। এখানে একটু লেখা আছে, এ হিট ইঞ্জিন ইজ এ সিস্টেম হুইচ কনভার্টস
heat into work by taking heat from the reservoir মানে hot body and carry out some work. There is a discharge of some heat to the sink. Sink means cold body. In this system, there will also be some waste in the form of heat. There are different types of heat engine in which a Carnot engine has the maximum efficiency. এখানে হিট ইঞ্জিনটা কীভাবে ওয়ার্ক করে বলতেছে। ফার্স্ট হচ্ছে হিট ইঞ্জিনের ডেফিনেশনটা আমি একটু বলি আমার মতো করে। দেখো অন্য যে কোনো এনার্জি থেকে খুব সহজে হিটে কনভার্ট হয়ে যেতে পারে। লাইক ধরো একটা ফ্যান ঘুরতেছে, দেখবা যে এখান থেকে হিট উৎপন্ন হয়ে গেছে। আবার ধরো নাও একটা লাইট জ্বলতেছে, ওই লাইট থেকে দেখা যাবে যে হিট প্রস্টিটিউট হয়ে যাবে। বাট এই হিট এনার্জিটা তুমি যদি অন্য কোনো এনার্জিতে কনভার্ট করতে যাও তাহলে আপনি হবে না। তার জন্য অবশ্যই কোনো একটা ডিভাইসের, কোনো একটা ইঞ্জিনের সাহায্য নিতে হবে। যে ইঞ্জিন হিটরে অন্য কোনো এনার্জিতে কনভার্ট করতে পারে, দিস ইজ কল হিট ইঞ্জিন। আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে হিট ইঞ্জিন কী করে একটু মনে রাখি আমরা। হিট ইঞ্জিন কনভার্টস হিট ইনটু ওয়ার্ক ডান। ওকে, দেন পরের অংশটাতে বলা আছে এখানে একটা রিজার্ভার থাকবে। এই রিজার্ভার থেকে ও হিট অ্যাবজর্ব করবে, দেন কিছু ওয়ার্ক ডান করবে এবং বাকিটুকু ও সিঙ্কে রিলিজ করে দেবে, ডিসচার্জ করে দেবে। সো আমরা এই পুরো জিনিসটা স্লাইড এবং ছোটো একটা ভিডিও আকারে তোমাদেরকে দেখাবো, যেন তোমাদের বুঝতে পুরো অংশটা আর কোনো অসুবিধা না হয়। সো এখানে আবার আরেকটা কথা বলা আছে যে ডিফারেন্ট কাইন্ড অফ হিট ইঞ্জিন আছে, বাট তার মধ্যে কার্নো ইঞ্জিন নামে একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটার ইফিসিয়েন্সি অনেক বেশি। তাই আমাদের এই চ্যাপ্টারে যে কয়টা হিট ইঞ্জিন নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই কার্নো ইঞ্জিনরে। চলো আমরা কার্নো ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। সো এখানে কার্নো ইঞ্জিনের ডায়াগ্রামটা অনেকটা এমন। এখানে একটা হিট রিজার্ভার থাকে, যেখান থেকে হিট ইঞ্জিনটা হিট অ্যাবজর্ব করে এবং হিট ইঞ্জিন এই হাই টেম্পারেচারের রিজার্ভার থেকে টেম্পারেচার অ্যাবজর্ব করার পর ফার্স্টে কিছু পরিমাণ ওয়ার্ক ডান করে এবং বাকিটুকু ডিসচার্জ করে দেয় এই লো টেম্পারেচারের সিঙ্কে। তাহলে আমরা একটু মনে রাখি, দিস ইজ রিজার্ভিয়ার হুইচ ইজ হাই টেম্পারেচার and it's actually heat engine actually absorbs some heat from reservoir, and after some work done it release the rest of the heat to the sink, and the temperature of the sink is low T. We can consider it at T1 or T2, and this is T1. Okay, so এই পুরো অংশটা আমরা যদি আরেকটু ক্লিয়ারলি পড়ি, এখানে যে এই ডায়াগ্রামটা কথা বলতেছিলাম আমরা, আইসোথার্মাল এক্সপ্যানশন, দেন এডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোথার্মাল কম্প্রেশন এন্ড এডিয়াবেটিক কম্প্রেশন। এখানে এটা কীভাবে ওয়ার্ক করে আমি একটু বলি। যে এই অংশটা যদি আমরা পড়ি, ধরে নিচ্ছি এই পুরো অংশটাতে টেম্পারেচারটা হচ্ছে T1 এবং ও এখানে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করে হুইচ ইজ Q1। এখানে কোনো রকমের হিট অ্যাবজর্ব করে না, আর এখান থেকে হিট রিলিজও করে না, অ্যাজ দিস ইজ এডিয়াবেটিক প্রসেস। আবার এই আইসোথার্মাল কম্প্রেশনে এটা কিছু পরিমাণ কম্প্রেসড হয়ে যায় এবং এখানে এসে দেখা যায় যে যেহেতু এটা আইসোথার্মাল তার টেম্পারেচারটা সেম থাকে। আমি ধরে নিচ্ছি এই বি থেকে সিতে আসার সময় এটা যখন কিছু পরিমাণ টেম্পারেচারটা ডিক্রিজ করে নেয়। কেন ডিক্রিজ করে আবার বলি, আমরা এডিয়াবেটিক কম্প্রেশনে যে হিট ডিক্রিজ করে এটা আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, এটা প্লিজ এখন বোঝাতে পারবো না, আবার আমার ইকুয়েশন নিয়ে আসতে হবে। আমরা জানি এডিয়াবেটিক এক্সপ্যানশনে এটা কোল ডাউন হয়ে যায়, তো টেম্পারেচারটা T1 থেকে প্রত্যেকটা পয়েন্টে এটা ডিক্রিজ করতেছে করতে সিতে আইসা T2 হয়ে গেছে এবং সি প্রত্যেকটা জায়গায় সি থেকে ডি পর্যন্ত এই প্রত্যেকটা পয়েন্টে তার টেম্পারেচার সেম এবং এটা হচ্ছে T2। তারপরে আবার এটা এডিয়াবেটিক কম্প্রেশনে আবার টেম্পারেচারটা রাইজ করে আবার T1-এ চলে যাবে, মানে ঠিক আগের পয়েন্টে চলে যাবে। আই হোপ এতটুকু বুঝতে পারছো। এখন এই যে তার 4টা স্টেপ আমি একবার পরে শোনাচ্ছি, তারপর তোমাদেরকে ছোটো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপর আমি আবার এগুলো পরে শোনাবো, যেগুলো বোঝা খুব জরুরি। ফার্স্ট অফ অল আছে যে আইসোথার্মাল এক্সপ্যানশন, যেটা ফার্স্ট স্টেপ 1 to 2। During the isothermal expansion of an ideal gas, we use the temperature of source T1, which will draw Q1 amount of heat. Since the expansion is isothermal, so total change in internal energy is 0. I hope এটা আমরা সবাই জানি। As there is no change of temperature, so there is no change in internal energy. So the total change in internal energy will be 0, and the heat absorbed by the gas will be equal to the work done by the gas on the environment.
আশা করি বুঝে গেছে। একটু আমরা কি শিখতেছিলাম, নর্মালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, বাট ইন isothermal processes there is no change of temperature, so there is also no change of internal energy, so del q will be del w. So heat absorbed by the gas del q will be equal to the work done, as there is no internal change of internal energy. So first step এটাই বলা আছে। Then adiabatic expansion বলা আছে, during the adiabatic expansion of an ideal gas the temperature of ideal gas falls from source temperature T1 to sink temperature T2. এটা যে সোর্স টেম্পারেচার T1 এখান থেকে সিঙ্কের টেম্পারেচার T2 তে চলে যাবে, এখানে টেম্পারেচার অবশ্যই ডিক্রিজ করবে। সো দিস ইজ কল দ্য টেম্পারেচার অফ সোর্স T1 অ্যান্ড দিস ইজ কল দ্য টেম্পারেচার অফ সিঙ্ক। তাহলে এই পুরো অংশে তার টেম্পারেচারটা T1 থাকে, বাট এডিয়াবেটিক এক্সপানশনে তার টেম্পারেচারটা কিছু পরিমাণ ডিক্রিজ করে এবং এটা T2 তে চলে যায়, ইট মিনস সিঙ্কের টেম্পারেচারে চলে যায়। Here the pressure falls and volume increases because no heat energy is being supplied to the gas as it expands. The work is less and the pressure must be lower. আই হোপ এতটুকু বুঝতে পারছো, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক সো এখানে অবশ্যই কোনো রকমের হিট সাপ্লাই করা হবে না, এবং এই ক্ষেত্রে যেটা হয় তার তার প্রেশারটা অবশ্যই ডিক্রিজ করে এবং তার ভলিউমটা ইনক্রিজ করে, সো ওয়ার্ক ইজ লেস অ্যান্ড দ্য প্রেশার মাস্ট বি লোয়ার। আই হোপ এতটুকু বুঝতে পারছো। দেন থার্ড স্টেপে বলা হয় এটা আইসোথার্মাল কম্প্রেশন। ডিউরিং দ্য প্রসেস দ্য আইসোথার্মাল কম্প্রেশন অফ অ্যান আইডিয়াল গ্যাস সিঙ্ক টেম্পারেচার T2 ফার্দার গোজ ডাউন অ্যাজ ইট রিজেক্টস হিজ Q2 টু দ্য সিঙ্ক। এবং থার্ড স্টেপে বলা আছে এটা যেহেতু আইসোথার্মাল কম্প্রেশন এবং এই ক্ষেত্রে তার টেম্পারেচারটা সেম থাকবে এবং এটা নির্দিষ্ট পরিমাণ হিট রিলিজ করবে, রিজেক্টস হিটস T2 টু দ্য সিঙ্ক। আমি আর একটু ভালোভাবে বোঝাচ্ছি পরের অংশটাতে। দেন এডিয়াবেটিক কম্প্রেশনে যেটা হয়, ডিউরিং এডিয়াবেটিক কম্প্রেশন অ্যাজ দিস ইজ এডিয়াবেটিক কম্প্রেশন সো দেয়ার ইজ নো হিট এক্সচেঞ্জ অফ হিট, টেম্পারেচার ন্যাচারালি রাইজড ফ্রম T2 to T1 and hence working substance return to its original state by completing one cycle. একটা সাইকেল কমপ্লিট করে ওর ঠিক আগের পজিশনে চলে যায়, দিস ইজ কল্ড রিভার্সেবল প্রসেস। সো অবশ্যই কার্নোইন ইঞ্জিন যেটা এটা একটা রিভার্সেবল প্রসেস। সো এখানে আমরা একটা অংশ করতে পারি। আচ্ছা সবাই প্লিজ আমার এই অংশটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আই থিঙ্ক আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে যেটা হচ্ছে, এখানে আমরা একটা সিলিন্ডার নিলাম, দিস ইজ এ পিস্টন and this is one kind of ideal gas, and right now the temperature of this ideal gas is T1, TH or T1. You can consider it TH or T1. T1 means high temperature, or you can also call it the temperature of reservoir, the source of temperature also you can say. So if we draw a diagram which is P versus V, on that case first of all the we should keep it in contact of a energy source, and the temperature of this ideal gas is T of H. So we know that the first step is isothermal expansion. On that case there is no change of temperature, but the ideal gas or the gas absorbs some heat from the heat source, so or energy source. সো এটা যখন 1 থেকে 2 তে যাচ্ছে, ইট মিনস ভলিউমটা ইনক্রিজ করতেছে, প্রেশারটা ডিক্রিজ করতেছে, এবং একই সাথে এখানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, টি ইজ কনস্ট্যান্ট, এবং এটা কিছু পরিমাণ হিট, এই আমাদের গ্যাসটা কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করলো। কতটুকু হিট অ্যাবজর্ব করছে? কিউ অফ এইচ, ইট মিনস ওই যে হাই টেম্পারেচারের যে এনার্জি সোর্সটা ছিল এই সোর্স থেকে ও কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করছে ideal gas. This is the we should consider it as a heat engine. Okay, তাহলে আমাদের হিট ইঞ্জিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হিট অ্যাবজর্ব করছে কোথা থেকে? এনার্জি সোর্স থেকে। কতটুকু হিট অ্যাবজর্ব করছে? কিউ অফ এইচ। এখানে কিউ এইচ পরিমাণ ও অ্যাবজর্ব করছে। আমরা এটা আগেই জানতাম যে ফার্স্ট স্টেপেও কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করে। দেন যখন 1 থেকে 2 কমপ্লিট হয়ে যাবে, দেন ও যখন আরেকটা পয়েন্টে আসবে, লাইক আমরা যদি বলি যে 2 থেকে 3-তে যাচ্ছে, তখন ওর প্রেশারটা আরও কমে যায়, ভলিউমটা আরও বেড়ে যায়, যে তার ভলিউমটা আরও বাড়তেছে, ভলিউম অনেক বাড়ছে। বাট এই অবস্থায় এটা কিছু পরিমাণ কোল ডাউন হয়ে যাবে, এবং এই কোল ডাউন হতে তার টেম্পারেচারটা টি অফ এইচ থাকবে না অবশ্যই, এটা কিছু পরিমাণ, এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো, সরি আমরা মেবি 2 থেকে 3-তে ছিলাম। এই যে এই ক্ষেত্রে যেটা হবে, এটা কিছু পরিমাণ হিট, এখানে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হবে না, বাট তার টেম্পারেচারটা কমে যাবে, এবং টেম্পারেচারটা কমে যায় যেটা হয়,
সবাই প্লিজ একটু খেয়াল করো, এই যে টি অফ এইচ থেকে এটা টেম্পারেচারটা কমে টি অফ এল হয়ে যাবে। টি অফ এল মিনস এই অংশটাতে ও কিছু পরিমাণ টেম্পারেচার ডিক্রিজ করাতে এটা লো টেম্পারেচারে চলে গেছে। কোন অংশে? এটা যেহেতু এডিয়াবেটিক এক্সপানশনে টেম্পারেচারটা লো হয়ে যায়। দিস ইজ কল দ্য টেম্পারেচার অফ সিঙ্ক। উই ক্যান ডিনোট ইট বাই টি অফ এল অর T2। সো এই 3 নাম্বার পয়েন্টটা এসে যখন টেম্পারেচারটা টি অফ এল হয়ে গেল, দেন আমাদের জানি নেক্সট যে স্টেপ, এখানে এসে তার ভলিউমটা অবশ্যই ডিক্রিজ করবে এবং একই সাথে ভলিউমটা ডিক্রিজ করার সাথে সাথে এই যে ভলিউমটা ডিক্রিজ করতেছে তার প্রেশারটা বেড়ে গেল এবং এখানে কোনো রকমের টেম্পারেচারে চেঞ্জ হয় না। তার মানে T3 পয়েন্টে যে তার টেম্পারেচারটা টি অফ এল ছিল 3 থেকে 4 পর্যন্ত পুরো অংশ জুড়েই তার টেম্পারেচারটা সেম থাকবে। দিস ইজ টি অফ এল। এবং এই স্টেপে আইসা ওর অবশ্যই কিছু পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ, একটা মিনিট প্লিজ, আমরা 3 থেকে 4 পড়তেছিলাম, এই স্টেপে আইসা ও কিছু পরিমাণ এনার্জি ডিসচার্জ করবে অর ইউ ক্যান সে রিলিজ করবে। তাহলে এই হিট ইঞ্জিন দেখে কিছু পরিমাণ এনার্জি রিলিজ হয়ে যায়। কোথায় যায়? এনার্জি সিঙ্কে যায়। তো আশা করি এতটুকু বুঝছো। এবং দেন আমাদের ফাইনাল স্টেপ যেটা, এই যে এখানে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করতেছে এবং আমাদের ফাইনাল স্টেপ যেটা এডিয়াবেটিক কম্প্রেশন। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন এটা এডিয়াবেটিক কম্প্রেশন তখন এখানে একটা আইসোলেট করে রাখার জন্য এখানে একটা প্রলেপ দেওয়া হয়, যেখানে কোনো রকমের হিট যেন দেয়া নেওয়া না করতে পারে, কোনো রকমের হিট যেন এক্সচেঞ্জ না হয়। তো আমাদের ফাইনাল স্টেপ যেটা এডিয়াবেটিক কম্প্রেশন, এখানে সেম এটারে কম্প্রেসড করা হচ্ছে এবং একই সাথে এটারে আইসোলেটেড করে রাখা হয়েছে। দিস ইজ কল এডিয়াবেটিক এক্সপেনশন। এবং যেহেতু এটা এডিয়াবেটিক কম্প্রেশন সো এই ক্ষেত্রে টেম্পারেচারটা অবশ্যই রাইজ করবে আবার, এবং ঠিক এখান থেকে টেম্পারেচারটা টি অফ এল থেকে আবার T1-এ চলে যায়। এখানে প্রত্যেকটা পয়েন্টে একটু একটু করে ইনক্রিজ করতে আবার 1-এ চলে যাবে। ইট মিনস এখানে এসে টেম্পারেচারটা আবার টি অফ এইচ হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্টের কি হচ্ছে না হচ্ছে, আই হোপ এতটুকু সবাই বুঝছো। সো আমরা এখন যেটা করব, আমরা এখন যেটা পড়তে যাচ্ছি, যাই হোক প্রত্যেকটা স্টেপে কী হচ্ছে না হচ্ছে তোমরা এখান থেকে বুঝে গেছো, কখন হিট ট্রান্সফার হয়, কখন হিট ট্রান্সফার হয় না, কেন হয় না, এই অংশটা আমরা বুঝে গেছি। এখন এখানে যে আসলে পুরো সার্কেলটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কি বলা যেতে পারে, এই যে এরিয়াটা এটা আসলে টোটাল ওয়ার্ক ডান ডিফাইন করে। এখন এটা কেন টোটাল ওয়ার্ক ডান, এটা কেন টোটাল ওয়ার্ক ডান হলো, আমি এখন এটা বুঝাবো। তার আগে বলে রাখি, এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এই যে কার্ভ করা 4টা লাইন মিলে এখানে একটা এরিয়া হয়েছে, দিস ইজ কল দ্য টোটাল ওয়ার্ক ডান বাই এ ফুল সাইকেল অর বাই কমপ্লিটিং এ সাইকেল। দ্য টোটাল ওয়ার্ক ডান অফ দিস কার্নো ইঞ্জিন ইজ দিস এরিয়া অফ দিস গ্রাফ। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছো। আর এটা কিভাবে ওয়ার্ক ডান হইলো এটা আমি একটু বোঝাবো। তার জন্য চলো আমরা আমাদের ওই অংশটাতে ফিরে যাই, যে এখানে আমরা ওই 4টা অংশে কি হয়েছে না হয়েছে এই অংশে লেখা আছে। আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে যদি তোমরা একটু নোট ডাউন করে আবার একটু নিজে নিজে পড়ো। দেন নেক্সট স্লাইড। এখানে এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ বোঝানোর জন্য যেটা ব্যবহার করতেছিলাম, একটা হচ্ছে টি অফ এল অ্যান্ড কিউ অফ এল অ্যান্ড টি অফ এইচ অ্যান্ড কিউ অফ এইচ, টি এইচ অ্যান্ড কিউ অফ এইচ। এখানে আমরা আসলে বইয়ে যেটা করছে, এটারে এল মানে লো হাই না লিখে এটারে T1 Q1 এটারে T2 Q2 দ্বারা ডিফাইন করছে। সেম জিনিস, কোনো পার্থক্য নাই। তাহলে উল্টা বলে ফেলছি মনে হয়। লো হলে 2 T2 Q2 অ্যান্ড হাই হলে T1 Q1। তার মানে এটা যদি আমরা হিট ইঞ্জিন ধরি, ধরে নিচ্ছি দিস ইজ এ হিট ইঞ্জিন অ্যান্ড দিস ইজ দ্য রিজার্ভার। তো এই রিজার্ভারের যে টেম্পারেচার দিস ইজ কল T1 এবং তার যে যতটুকু হিট ইঞ্জিনটা দিবে দিস ইজ কল Q1 অ্যান্ড যতটুকু ওয়ার্ক ডান হবে দিস ইজ W এবং বাকিটুকু রেস্ট যে হিটটা থাকবে এটাও ডিসচার্জ করে দিবে কারে, সিঙ্করে। তাহলে দিস ইজ সিঙ্ক অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য সিঙ্ক ইজ T2 অ্যান্ড যতটুকু হিট ইঞ্জিন যতটুকু হিট সিঙ্করে দিয়ে দিল দিস ইজ Q2। তাহলে এই 3 জনের মধ্যে যদি আমরা একটা রিলেশন খুঁজতে চাই, একটু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তার Q1 মিনস যতটুকু ও হিট নিল, এটা নেওয়ার পর প্রথমত ও নির্দিষ্ট পরিমাণ ওয়ার্ক করছে এবং বাকিটুকু ও ডিসচার্জ করে দিচ্ছে, দিস ইজ Q2। তাহলে অবশ্যই W মানে যতটুকু ওয়ার্ক ডান এবং যতটুকু ও হিট রিলিজ করে দিল, এই দুটার সাম অবশ্যই আসবে Q1 এর সমান। কারণ আমাদের হিট ইঞ্জিনটা টোটাল কতটুকু হিট নিল, Q1, এবং ও নিয়ে কী করছে, ফার্স্টে ওয়ার্ক ডান দিস ইজ W অ্যান্ড বাকিটুকু ডিসচার্জ করে দিচ্ছে দিস ইজ Q2। তাহলে Q2 এবং W এর সামটা অবশ্যই হতে হবে Q1 এর সমান। আই হোপ এতটুকু সবাই বুঝছো।
তাহলে এই পুরো অংশটা দেখলে তুমি বুঝতে পারবা যে একটা হিট ইঞ্জিন আসলে যতটুকু হিট অ্যাবজর্ব করে পুরোটা আসলে কাজে রূপান্তর করতে পারে না, পুরোটা অংশ দিয়েও কাজ করে না, কিছু অংশ এই সিঙ্করে ও রিলিজ করে দিয়ে দেয়। এই অবস্থায় কখনো এমন হবে না যে Q1 = W, এই ঘটনাটা কখনো ঘটে না। এই জন্য বলা হয় কোনো কার্নো ইঞ্জিনের ইফিসিয়েন্সি কখনো 100% হতে পারে না। ইফিসিয়েন্সি বলতে কী বোঝায় আমরা একটু পরে শিখবো। তার আগে বলি, যদি এমন হইতো যে ও যতটুকু অ্যাবজর্ব করতেছে পুরোটা কাজে কনভার্ট করে ফেলতেছে, অন দ্যাট কেস অনলি উই ক্যান সে দ্যাট দ্য ইফিসিয়েন্সি অফ দ্যাট হিট ইঞ্জিন উইল বি 100%, বাট এখানে কখনো এটা হবে না। কেন হবে না আবার বলি, কারণ যতটুকু হিটও অ্যাবজর্ব করবে পুরোটা কাজে রূপান্তর করার কোনো সিস্টেম নাই। ও অবশ্যই আসলে এটা কিছু পরিমাণ কারে রিলিজ করতে হবে, সিঙ্কটা দিতেই হবে। এই জন্যই আমরা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যখন পড়ব তখন কয়েকজন সায়েন্টিস্ট একদম ক্লিয়ারলি বলে দিছে কোনো ইঞ্জিনের ইফিসিয়েন্সি 100% হতে পারবে না। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এই অবস্থায় আমরা যেটা করতে পারি, Q1 = W + Q1, আমরা এখান থেকে যদি ইফিসিয়েন্সিটা বের করতে যাই তাহলে কীভাবে বের করতে হয়? ইফিসিয়েন্সি বের করার ফর্মুলাটা হচ্ছে, তোমাকে ফার্স্টে বলতে হবে যে ও আসলে কতটুকু ওয়ার্ক ডান করছে W, বাট তার কতটুকু ওয়ার্ক করার কথা ছিল। যেহেতু পরিমাণ হিট নিল, Q1 পরিমাণ হিট নিল, তাহলে তার আসলে ওয়ার্ক ডান করার কথা ছিল Q1. The ratio of W and Q1 is called the efficiency of a heat engine. I hope এতটুকু বুঝতে পারছো। তাহলে কতটুকু ওয়ার্ক ডান করলো এবং কতটুকু ওয়ার্ক ডান করার কথা আছে, ইট ইজ কল্ড আউটপুট। আমরা কতটুকু আউটপুট পেলাম ডিভাইডেড বাই ইনপুট। এই যে দুইটার রেশিও, দিস ইজ কল্ড দ্য এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন। তাহলে আমরা উপরে দিব আউটপুট, মানে আমরা কতটুকু পাইলাম, নিচে দিব ইনপুট, মানে আমরা কতটুকু পাইলাম। তাহলে ইনপুট ডিভাইডেড বাই আউটপুট, এই যে অংশটা ইনপুট ডিভাইডেড বাই আউটপুট, দিস ইজ কল্ড দ্য এফিসিয়েন্সি। এটারে চাইলে আমরা 100% প্রকাশ করতে পারি। এবং এখান থেকে দেখা যায় আমরা যদি W রে ফ্রি করতে যাই এই ফর্মুলা থেকে, এখান থেকে W = কি লেখা যাবে, Q1 - Q2, দ্য ডিফারেন্স অফ হিট between source and sink is called the work done. W = Q1 - Q2. তাহলে এই W রে ওটাই দিয়ে আমরা লিখতে পারবো Q1 - Q2 ডিভাইডেড বাই Q1। এখান থেকে আমরা যদি এটারে একটু সেপারেট করে দিই, ইন্টু 100%, ইফিসিয়েন্সিরে 100% দিয়ে প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই পার্সেন্টে নিলে পরে অবশ্যই আমাদের 100% লিখতে হবে। এখন এটা যদি সেপারেট করে দিই তাহলে লিখতে পারবো Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%. Q1 ডিভাইডেড বাই Q1 মিনস 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%. So this is এটা is equal to 1 minus Q2 by Q1 into 100%. This is the formula of efficiency. If you want to find out the efficiency of a heat engine, on that case we can use this formula. I hope এতটুকু সবাই বুঝছো। এখন এই অংশে আমি একটু ক্লিয়ারলি বলে ফেলি, Q1 is equal to W plus Q2. So W will be Q1 minus Q2. আমরা যে একটা হিট ইঞ্জিনের, এখানে একটা হিট ইঞ্জিন নিয়ে কথা বলতেছিলাম, যে এই অংশটা একটু দেখো। সো তার সোর্সের যে টেম্পারেচার, দিস ইজ কল্ড T1, এবং সিঙ্কের যে টেম্পারেচার, দিস ইজ কল্ড T2। এখন এখান থেকে খুব সুন্দর একটা জিনিস হিসাব করে পাওয়া যায়। আমরা এটার প্রমাণ পরে দেখব, প্রমাণ দেব না। কথাটা হচ্ছে এমন যে আমরা যদি সোর্স এবং সিঙ্ক টেম্পারেচারে T1 এবং T2 দ্বারা ডিফাইন করি, এবং তার হিটরে যদি বলি Q1 যতটুকু হিট ইঞ্জিনরে দিল, এবং যতটুকু হিট ইঞ্জিন যতটুকু রিলিজ করে দিছে, এটা যদি Q2 হয়, ইউ ক্যান অলসো সে দ্যাট দিস ইজ দ্য হিট অফ সোর্স অ্যান্ড দিস ইজ দ্য হিট অফ সিঙ্ক। এই ক্ষেত্রে Q1 এবং Q2 এর যে রেশিও এবং T1 এবং T2 যে রেশিও বোথ আর সেম। এখন এটা কেন সেম আমি প্লিজ পরে অংশটা দিয়ে আমি প্রমাণ দিব। আপাতত হিসাব করে পাওয়া গেছে কোনো একটা হিট ইঞ্জিনের সোর্স এবং সিঙ্কের টেম্পারেচারের রেশিও এবং হিটের রেশিও সেম আসে। এটা কিন্তু এটা বোঝায় না যে Q1 এবং Q2 সেম, Q1 এবং T1 সেম এবং Q2 এবং Q2 সেম, এটা বোঝায় না, তাদের রেশিওটা সেম। ইট মিনস আমি একটা ভ্যালু দিয়ে বলি, আমি জাস্ট ধরে নিচ্ছি যে T1 এর ভ্যালু হচ্ছে 900 কেলভিন আর দিস ইজ 300 কেলভিন। তাহলে একটু খেয়াল করে দেখো তো, অবশ্যই সোর্সের টেম্পারেচার অবশ্যই সিঙ্ক থেকে বেশি আসবে।
সো এটার টেম্পারেচার যদি বেশি হয় তাহলে আমরা যদি এখানে 900 বসাই, এখানে যদি 300 বসাই, দ্য রেশিও অফ দিস টু নাম্বারস উইল বি 3, 900 ডিভাইডেড বাই 300। সো এদিকে আসলো 3। এখন যদি সামহাও প্রমাণ করতে পারি the Q1 is 300, so this one will be 100, তাহলে the ratio of Q1 and Q2 also will be 3। এখন এখান থেকে কখনো কি এটা বলা যায় যে 300 জুল ইজ ইকুয়াল টু 900 কেলভিন অর 100 জুল ইজ ইকুয়াল টু 3 কেলভিন? না, এরকম ইকুয়াল বলা যায় না, বাট এই 900 কেলভিন এবং 300 কেলভিনের যে রেশিও অ্যান্ড 300 জুল এবং 100 জুলের রেশিওটা অবশ্যই সেম থাকবে। তাহলে 900 ডিভাইডেড বাই 300 এটার রেশিও যা আসে, 300 ডিভাইডেড বাই 100 অলসো উইল বি সেম। আই হোপ এতটুকু বুঝছো। তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে? কি শিখলাম? T1 বাই T2 সমান Q1 বাই Q2। তার মানে হিটের যে রেশিও এবং টেম্পারেচারের যে রেশিও বোথ আর সেম। এখন আমরা যে এখানে এফিসিয়েন্সি বের করার ফর্মুলাটা শিখলাম, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু হচ্ছে 100%। তোমরা জানো আমরা চাইলে এই অংশটারে এভাবে লিখতে পারবো, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। এই Q2 বাই Q1 রে ওটাই দিয়ে এখানে লিখতে পারবো T2 ডিভাইডেড বাই T1 ইন্টু হচ্ছে 100%, T2 ডিভাইডেড বাই T1 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, অথবা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু হচ্ছে 100%। তাহলে আমাদেরকে সোর্স এবং সিঙ্কের টেম্পারেচারের রেশিও দিলে নিচেরটা দিয়ে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো। আর যদি হিটের ইনফরমেশন দেওয়া থাকে তাহলে তাও আমরা বের করতে পারবো, কারণ আমরা এখান থেকে দেখতেছি হিট দিয়েও এফিসিয়েন্সি বের করা যাবে, টেম্পারেচার দিয়েও এফিসিয়েন্সি বের করা যাবে। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা সবাই প্লিজ একটু কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু মনে রেখো। চলো আমরা কিছু প্রবলেম সলভ করি, না হলে বোঝা যাবে না। এখানে প্রথমেই বলা আছে এ কার্নোট ইঞ্জিন অপারেটস বিটুইন দ্য ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, হোয়াট ইজ ইটস ইফিসিয়েন্সি। এখানে কিছু ইনফরমেশন একদম হাইড করে বলে দেওয়া আছে। যেমন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের মধ্যে ও ওয়ার্ক করতেছে। তাহলে এই অবস্থায় আমরা জানি সোর্সের যে টেম্পারেচার T1 এটা সবসময় হাই হবে এবং সিঙ্কের যে টেম্পারেচার এটা অলওয়েজ লো হবে। এই ক্ষেত্রে কোনটা সোর্স আর কোনটা সিঙ্ক যদি বলে নাও দেয়, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে অলওয়েজ T1 ইজ গ্রেটার দেন T2, কারণ সোর্সের টেম্পারেচার অবশ্যই সিঙ্কের চেয়ে বেশি হতেই হবে। তাহলে যেহেতু এখানে বয়েলিং পয়েন্টের কথা বলা আছে হুইচ ইজ 100 ডিগ্রি সেলসিয়াস, ইফ ইউ কনভার্ট ইট ইন Kelvin scale then we will find 373 Kelvin. This is boiling point of water, and freezing point of water is 0 degree Celsius, which is 273 Kelvin. এই অবস্থায় আমাদেরকে যদি এফিসিয়েন্সি বের করতে বলা হয়, we know that the formula of efficiency it is equal to 1 minus T2 divided by T1 into হচ্ছে 100%. 1 minus T2 which is 273 T2 divided by 373 into 100%. Yeah, so if we calculate it by a calculator, we will find 273 by 373 1 minus answer into 100%, which is 28.80%. Sorry 26.8%. আমার মনে হয় কি এটা না তোমাদের মেমোরাইজ রাখা উচিত। কেন মেমোরাইজ রাখা উচিত শোনো, কারণ এটা না এমসিকিউতে ডিরেক্ট চলে আসে। যদি আমাদের রিটেন এক্সামে আসে সি অথবা ডিতে তাহলে তো ভালো, আদারওয়াইজ এটা যদি এমসিকিউতে আসে আমি চাচ্ছি তোমরা এটা প্লিজ মুখস্থ রাখো। তাহলে সবাই আমার সাথে সাথে একটু বলো, কোনো একটা কার্নো ইঞ্জিন যদি ওয়াটারের বয়েলিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্টে ওয়ার্ক করে তাহলে ইফিসিয়েন্সি অফ দিস হিট ইঞ্জিন উইল বি 26.8%। 26.8%। কোথায় ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট অবশ্যই মনে রেখো এটা ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টে কিনা। যদি হয় তাহলে প্লিজ এটা একটু মুখস্থ রাখো। তুমি চাইলে একদম নোট করে বড় করে বোল্ড করে তোমার নোট খাতায় লিখে রাখো। একদম আগে কোয়েশনটা লিখো, দেন আনসারটা লিখে দাও 26.81%। এখানে তো আনসারটা দেওয়া আছে, তাহলে তো আমরা শিওর আমাদের অঙ্কটা হয়েছে। লেটস মুভ অন নেক্সট স্লাইড। A Carnot engine operates between 327 degrees Celsius and 27 degrees Celsius. What is its efficiency? Is it possible to double the efficiency? Explain with mathematical analysis. Okay, it's a board exam 2016 আসছে। Okay, so এখানে স্পষ্টতই দেওয়া আছে this is T1 as this is greater than this one, so this is T2. So if we convert it in Kelvin scale, then we will find 273, which is 600 Kelvin, and this will be 300 Kelvin. তোমরা এই ডিগ্রি সেলসিয়াসটা কেলভিনে কনভার্ট করে দেখতে পারো। সো এটা ইজ 1 minus T2 divided by T1 into 100%. So
1 minus T2 means 300 by 600 into 100%. So 1 minus 0.5 into 100%. So which will be 50%. So this is the efficiency of this engine. এই অবস্থায় আমাদেরকে এই কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি পাওয়া গেছে 50%. এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চন। দেন জানতে চাচ্ছিল যে ইজ ইট পসিবল টু ডাবল দ্য এফিসিয়েন্সি। আমরা জানি তারা জানতে চাচ্ছে এখান থেকে যে ওই ইঞ্জিনের এফিসিয়েন্সি ডাবল করা যাবে কিনা। এখন এই ক্ষেত্রে আমাদের আগে থেকে যেটা বুঝে রাখা লাগবে, কোনো হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হতে পারবে না। অবশ্যই এটা লোয়ার দেন 100% হতে হবে। 100%-এর বেশি তো হতেই পারবে না, 100%-ই হতে পারবে না, অবশ্যই 100%-এর চেয়ে কম হতে হবে। এখন যেহেতু আমরা অলরেডি ক্যালকুলেট করে পেয়ে গেছি ইনিশিয়াল অবস্থাতে তার এফিসিয়েন্সি 50%, এখন যদি আমরা তারে ডাবল করতে যাই তাহলে তো অবশ্যই এটা ডাবল করতে যাই কী হয়ে যাবে 100%। তাহলে এটা তো আমাদের নিয়ম বিরুদ্ধ, কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি তো 100% হতে পারে না, তাহলে আমরা অবশ্যই এটা পারবো না। তাহলে ইনিশিয়ালি তার যে ইনফরমেশন দেওয়া আছে ওই অনুযায়ী তার এফিসিয়েন্সি 50% নট পসিবল, বিকজ আমরা যদি এটা ডাবল করে দিই তাহলে এটা এফিসিয়েন্সি 100% হয়ে যাচ্ছে। এখান থেকে একটা এমসিকিউ তোমাদের মনে বলে রাখতেছি। তো আমরা একটু আগে শিখতেছিলাম Q1 ইজ ইকুয়াল টু W প্লাস Q2। তো এখান থেকে একটা এমসিকিউ আসে। ফার্স্টে তোমাদের এটা মনে রাখা দরকার যে এফিসিয়েন্সি তো 100% হতে পারে না, বাট তারা এটা জানতে চায় যে কোন শর্তে বা ইন হুইচ কন্ডিশন the efficiency of a heat engine will be 100%. সো যদি এমন জানতে চাই যে কোন কন্ডিশন দিলে পরে 100% হয়ে যাবে, তাহলে তোমরা এটা একটু মনে রাখতে পারো। when Q2 is equal to 0, or if we can consider Q2 is equal to 0, on that case Q1 will be W। এবং এখান থেকে স্পষ্টতই দেখতে পাচ্ছে যে যতটুকু হিট নিতেছে বা অ্যাবজর্ব করতেছে পুরোটাই ওয়ার্ক ডান হচ্ছে, এই ক্ষেত্রে এফিসিয়েন্সি হয়ে যাবে 100%। একটু মনে রাখি প্লিজ, যদি কোনো কারণে Q1 এবং QW এই দুজন ইকুয়াল হয়, আর এই দুজন ইকুয়াল হতে হলে Q2টা অবশ্যই 0 হতে হবে। তার মানে সহজ কথায় Q2 যদি 0 হয়, এই অবস্থায় ওই কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সিটা হতে পারবে 100%, আদারওয়াইজ না। তার মানে এটা হচ্ছে তার একটা কন্ডিশন। কী হতে পারে? Q1 ইজ ইকুয়াল টু W অথবা Q2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা তো আসলে সেম কথা। যখন Q2 0 তখনই তো Q1 ইজ ইকুয়াল টু W, এবং তখনই কোনো কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সিটা 100% হবে, আদারওয়াইজ না। এটা একটা তার কন্ডিশন, এটা একটু মনে রাখি আমরা। দেন নেক্সট কোয়েশন। সো সোর্স টেম্পারেচার T1 যদি বের করতে বলা হয়, তাহলে এটা হবে T2 বাই 1 মাইনাস এটা। আর যদি T2 বের করতে বলে E2 উইল বি T1 ইন্টু 1 মাইনাস এটা। এটা কীভাবে আসলো? আচ্ছা, ফার্স্টে হচ্ছে সবাই এটা প্লিজ খাতায় ওঠাও, আগে এটা খাতায় ওঠানোর পর আমি বলে দিচ্ছি এটা কীভাবে আসছে। এটা হচ্ছে সোর্সের টেম্পারেচার এবং সিঙ্কের টেম্পারেচার বের করার শর্টকাট হয়ে। এটা কীভাবে আসলো? আচ্ছা, এটা আসলে ম্যাজিক কোনো কিছু না, এমন না যে আমার ইচ্ছা হয়েছে আমি নিয়ে আসছি। এটা আসলে একটু আগে আমরা পড়ে আসছি এরকম ফর্মুলা। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, এরকম ফর্মুলা জানি আমরা, ইন্টু 100%। এখন দেখো 100% মিনস কিন্তু 1, কারণ 100% মিনস 100/100। এটা দ্বারা এই 100% আমি গুণ করবো নাকি করবো না, এটা টোটালি আমার উপর ডিপেন্ড করে। আমার ইচ্ছা হলে আমি 100% দ্বারা গুণ করবো, আদারওয়াইজ না। তাহলে 100% মিনস 100/100, ইট মিনস ইট ইজ 1। এখন এই যে মাইনাস T1 বাই T2 আমরা যদি তার এই পাশে নিয়ে আসি, দেন T2 বাই T1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এটারে যদি ওই পাশে নিয়ে নিই তাহলে মাইনাস এটা। এখানে কী করছি বলি, এই মাইনাসটারে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি আর এটারে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিছি। দেন T1রে যদি এই পাশে সরাই দিই তাহলে T2 উইল বি T1 ইন্টু 1 মাইনাস এটা। এই যে আমি এই ফর্মুলাটাই লিখছি, T2 দ্য টেম্পারেচার অফ সিঙ্ক উইল বি T1 ইন্টু 1 মাইনাস এটা। এখন আমি যদি চাই যে না আমি T1রে এই পাশে রাখি, তাহলে T1রে যদি ফ্রি রাখতে যাই তাহলে T1 উইল বি T2 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা। এই ফর্মুলাটাই T1, দ্য সোর্স টেম্পারেচার T1 ইজ ইকুয়াল টু T2 বাই 1 মাইনাস এটা। তাহলে এটা একটু মনে রাখি প্লিজ, যে আমাদেরকে যদি সোর্সের টেম্পারেচার বের করতে বলে মানে T1, তখন হবে T2 বাই 1 মাইনাস এটা। আর যদি সিঙ্কের টেম্পারেচার বের করতে বলে T2, ইট উইল বি T1 ইন্টু 1 মাইনাস এটা। তাহলে T2 বাই 1 মাইনাস এটা অর T2 ইন্টু 1 মাইনাস এটা। কখন কোনটা? T1 যখন বের করবো তখন T2 বাই 1 মাইনাস এটা, আর T2 বের করার সময় T1 ইন্টু 1 মাইনাস এটা। আচ্ছা, এটা একটা মনে রাখার উপায় আছে, আমি তোমাদের একটা শর্টকাট উপায় শিখাই দিই যে কীভাবে তুমি মনে রাখবা। তুমি তো বুঝে গেছো কীভাবে আসছে, মনে রাখার উপায় শোনো। এটা অলওয়েজ স্মলার দেন 1, এটা অলওয়েজ স্মলার দেন 1, দেন 1 মাইনাস এটা অলসো স্মলার দেন 1, বিকজ আমরা এখান থেকে 1 থেকে কিছু একটা নাম্বার মাইনাস করে দিচ্ছি। সো অফকোর্স ইট উইল বি স্মলার দেন 1। এই অবস্থায় আমরা যদি কোনো একটা নাম্বারের সাথে ধরে নাও কোনো একটা নাম্বার দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে যা আসতেছে এটা কি অবশ্যই ছোটো একটা মান আসতেছে। কারণ আমরা অলরেডি কি জানি, T1 ইজ গ্রেটার দেন T2 অর T2 ইজ স্মলার দেন T1।
তাহলে দেখো তো আমরা যদি এখানে গুণ চিহ্ন দিই অথবা অথবা এই যে আমি একটু স্পেস রাখতেছি, হ্যাঁ, 1 মাইনাস এটা, এখানে ধরো আমি অলরেডি ডিভাইড দিয়ে দিছি। এখন তোমার যদি কোয়েশ্চেন করা হয় কে বড় হবে বলো তো, এই যে এই যে পার্টটুকু মানে আমরা লেফট হ্যান্ড সাইডে যারা পাচ্ছি এটা এখানে যে একটা টি আছে তার চেয়ে বড় হবে নাকি ছোটো হবে? অবশ্যই বড় হবে, কারণ আমরা জানি 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার দিয়ে যদি খাবারে ডিভাইড করে দিই তাহলে ও কিন্তু বড় হয়ে যায়। আবার আইডিয়াটা শোনো ধরো 10 ডিভাইডেড বাই 0.5, এটা কিন্তু তুমি যদি এটার যদি ক্যালকুলেটর চাপো তাহলে 10 ডিভাইডেড বাই 0.5 যখন দেবো এটা কিন্তু ডাবল হয়ে যাবে, 20 হয়ে যাবে। ইট মিনস 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে ও আসলে আগের চেয়ে বড় হয়ে যায়, 10 থেকে 20 হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। তাহলে এটা যদি ধরে নিচ্ছি এটা যেই হোক, যেহেতু 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছি তাহলে অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে বড় হলে কে বড় হতে হবে? T1, তাহলে এদিকে T1 হতে হবে, এদিকে T2 হতে হবে। আর এদিকে দেখো T1 একটা নাম্বার, তার সাথে যদি 1-এর চেয়ে ছোটো একটা কোনো কিছু আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে যারে পাচ্ছি ও অবশ্যই ছোটো আসবে। তাহলে এইভাবে মনে রাখতে পারো, T1-এর চেয়ে ছোটো একটা নাম্বার গুণ করে T1-এর চেয়ে 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার গুণ করে তার চেয়ে ছোটো একটা নাম্বার আসতেছে হুইচ ইজ T2, অ্যান্ড T2-এর চেয়ে 1 মাইনাস এটা মানে ছোটো একটা নাম্বার ডিভাইড করে তার চেয়ে বড় একটা নাম্বার পাচ্ছি হুইচ ইজ T1। তাহলে T1 ইজ ইকুয়াল টু T2 বাই 1 মাইনাস এটা, আর T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু 1 মাইনাস এটা। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তী অংশে কিন্তু কাজে লাগবে। ওকে, এটা একটু পড়ি। The heat engine has a efficiency 80% if the sink মানে cold reservoir যেটা temperature is 127 degree. What is the source মানে hot reservoir temperature? So এখানে বুঝতে পারতেছি আমরা efficiency এটা দেওয়া হয়ে গেছে, এটা is 80% which is 0.8, and সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে 127 degree which is T2. সিঙ্ক মিন্স কিন্তু T2, 127 degree Celsius which will be 400 Kelvin, and T1 এর ভ্যালু কত জানতে চাচ্ছে। সো আমরা জানতাম T1 is equal to T2 divided by 1 মাইনাস এটা, মনে আছে তো? তাহলে এখানে T2 টেম্পারেচার কত দেওয়া আছে? 400 divided by 1 মাইনাস এটা কত? 0.8. So if we calculate it by a calculator, so 400 divided by 1 minus 0.8, so which will be 2000 Kelvin. This is the temperature of source, 200 Kelvin. এখন আমরা যদি এটারে আবার ডিগ্রি সেলসিয়াসে নিতে যাই -273, তাহলে আসবে 1727 ডিগ্রি সেলসিয়াস। এই যে দিস ইজ দ্য আনসার। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। লেটস মুভ অন নেক্সট স্লাইড। A Carnot engine has an efficiency of 40% if the sink temperature is 27 degree. Determine the source of temperature. Same question, same. This is eta, this is T2. যেহেতু সিঙ্কের টেম্পারেচার বলছে, this is T2. So determine the source temperature. It means তারা T1 জানতে চাচ্ছে। আচ্ছা, আমরা এই স্লাইডটা পড়ার আগে আমরা কিছু একটা ইনফরমেশন শিখব। আমি খুব তাড়াতাড়ি লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে আমার সাথে চাইলে নোট করতে পারো। আমরা দেখতেছিলাম যে ইফিসিয়েন্সি বের করার যে দুইটা ফর্মুলা, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%, অর এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%. It is equal to 1 minus Q2 by T1 into 100%, অথবা it is equal to 1 minus Q2 by Q1 into 100%. So there are two factors. If we consider this formula, on that case those are T1 and T2, and for this case those are Q1 and Q2. আমরা যদি এই দুটো একই সাথে পড়তে চাই, যে ইফিসিয়েন্সি পড়ার ক্ষেত্রে আমি একটা স্পেশাল কন্ডিশন দিচ্ছি। ধরে নিচ্ছি কোনো একটা কার্নো ইঞ্জিনের T1 এবং T2 কনস্ট্যান্ট। ইট মিনস তাদেরকে আমরা চেঞ্জ করব না। এফিসিয়েন্সি তো দুটো জিনিসের উপর নির্ভর হচ্ছে, সোর্স এবং সিঙ্ক এর টেম্পারেচার অর হিট, এই দুইটার উপর। সো আমরা যেটা করব, সোর্সের হিট ও টেম্পারেচার এই দুইটারে চেঞ্জ করব না, এই দুইটা কনস্ট্যান্ট রাখুক। এই অবস্থায় আমরা যদি ফার্স্ট স্টেপ Q2 অর T2 যদি আমরা Q2 অথবা T2 রে যদি আমরা একটু ডিক্রিজ করি, আচ্ছা ফার্স্টে ইনক্রিজ করার কথা বলি। কি করতেছি? Q1 এবং T1 কনস্ট্যান্ট, ওদেরকে আমরা চেঞ্জ করব না। এই অবস্থায় যদি আমরা Q2 অথবা T2 রে ইনক্রিজ করি, দেখো তো একটু, এই যে নিচের জন নো চেঞ্জ, কনস্ট্যান্ট,
এটা যদি ইনক্রিজ করি তাহলে এই যে রেশিওটা এটা একটু ইনক্রিজ করবে, কারণ আমরা জানি উপরের অংশটুকু যদি ইনক্রিজ করে তাহলে এই যে পুরো নাম্বারটা দেখতে পাচ্ছি এই পুরো নাম্বারটা একটু বড় হয়ে যাবে, আগের চেয়ে একটু গ্রেটার হবে। এই অবস্থায় যেহেতু আগের চেয়ে একটু বড় হবে তাহলে 1 থেকে যখন আমি মাইনাস করে দিব ইট মিনস এই পুরো অংশটা কিন্তু একটু ছোটো হয়ে যাচ্ছে, কারণ 1 থেকে আগের তুলনায় বেশি একটু মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো যে নিচের অংশটারে সেম রেখে যদি উপরের অংশটারে একটু ইনক্রিজ করা যায় তাহলে অবশ্যই এই পুরো ভগ্নাংশটা একটু বড় হয়ে যাবে এবং 1 থেকে বিয়োগ করা পুরোটা ছোটো হয়ে যাবে। ইট মিনস ইফিসিয়েন্সি ডিক্রিজ করবে, ইফিসিয়েন্সি উইল ডিক্রিজ। আর বাকিটুকু হলে ভাইস ভার্সা হবে, এটা আর বলার দরকার নাই। এই যে ইনক্রিজ হলে ডিক্রিজ করতেছে তাহলে অবশ্যই ডিক্রিজ করলে ইনক্রিজ করবে, এটা আমি লিখতে যাচ্ছি না, এটা একটা কন্ডিশন। তাহলে এখান থেকে কেমন জানি মনে হচ্ছে এই টু অংশটার সাথে তার যে রিলেশন এটা ইনভার্সলি প্রপোর্শনালের মতো। কেন ইনভার্সলি প্রপোর্শনালের মতো? ইনক্রিজ করলে ডিক্রিজ করতেছে, ডিক্রিজ করলে ইনক্রিজ করতেছে, তাহলে Q2 অথবা T2 ইনক্রিজ করলে ইফিসিয়েন্সি ডিক্রিজ করে, তাহলে অবশ্যই এটারে ডিক্রিজ করলে এটা অবশ্যই ইনক্রিজ করবে। তাহলে এটা কিসের মতো মনে হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনালের মতো। ইনক্রিজ করলে ডিক্রিজ করে, ডিক্রিজ করে ইনক্রিজ করে। কে? 2 ইট মিনস সিঙ্কের টেম্পারেচার অথবা হিট ইনক্রিজ করলে ইফিসিয়েন্সি ডিক্রিজ করে, ডিক্রিজ করলে ইনক্রিজ করবে। তবে এখানে ডিরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল বলা যায় না, আমি কিন্তু সেন্টেন্সটা এভাবে বলতেছি, ডিক্রিজের ইনক্রিজ করলে ডিক্রিজ করে এবং ডিক্রিজ করলে ইনক্রিজ করে, ইট মিনস প্রপোর্শনালের মতো, লাইক প্রপোর্শনাল, লাইক ইনভার্সলি প্রপোর্শনাল। বিকজ আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল তখন বলতে হয় একটা 2 টাইমস হলে যদি একটা হাফ হয়, একটা হাফ হলে যদি একটা 2 টাইমস হয়, একটা 3 টাইমস হলে যদি ওইটা 1/3 হয়, এই অবস্থায় এটার বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। বাট এটা এমন না যে এটা 2 টাইমস হলে ওইটা হাফ হয়ে যায়। এই জন্যে ইনক্রিজ করলে ডিক্রিজ করে এটা শিওর, অথবা এটা ডিক্রিজ করলে এটা ইনক্রিজ করবে শিওর, বাট ডিরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল না, ইনভার্সলি প্রপোর্শনালের মতো। ওকে, দেন আমরা যদি আমাদের নেক্সট কন্ডিশনে যাই, যে আচ্ছা আমরা যদি Q2 অথবা T2 ইট মিনস সিঙ্কের টেম্পারেচার এবং হিট এই দুটো যদি কনস্ট্যান্ট রাখতে পারি, এই অবস্থায় আমরা যদি কন্ডিশন দিই এরকম যে Q1 অথবা T1 এটারে যদি আমরা ইনক্রিজ করি, এটার যদি ইনক্রিজ করি তাহলে দেখো তো এই যে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এই যে একটা নাম্বার, আচ্ছা যে কোনো একটা নিয়ে কথা বলি, একটা নিয়ে কথা বলা হয়েছে, আমরা তো একই সাথে কিউ এবং টি দুইটা নিয়ে কথা বলছি। আচ্ছা ধরে নাও উপরের জন কনস্ট্যান্ট, উপরের জন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, ধরে নাও উপরের জন কনস্ট্যান্ট, উপরেরটা চেঞ্জ হবে না, উপরের জন কনস্ট্যান্ট। এই অবস্থায় যেহেতু উপরের জন কনস্ট্যান্ট, আমরা যদি নিচের নাম্বারটারে একটু ইনক্রিজ করে দেই তাহলে এই ভগ্নাংশটা কিন্তু একটু ছোটো হয়ে যাবে, কারণ ডিনোমিনেটর যেটা নিচের অংশটা যদি বড় হয়ে যায় তাহলে এই অংশটুকু অবশ্যই ছোটো হয়ে যাবে। যেহেতু উপরটা সেম আছে, লাইক 2/10, এটা দিয়ে যা বোঝায় 2/20, এটার চেয়ে এটা কিন্তু আরেকটু ছোটো হয়েছে, 2/20 ইজ স্মলার দেন 2/10। তাহলে নিচের অংশটার মানে ডিনোমিনেটর যখন বড় হয়ে যাবে তখন এই পুরো ভগ্নাংশটা আসলে একটু ছোটো হয়েছে। তাহলে আমরা যদি বলি যে আমরা যদি উপরের অংশটারে কনস্ট্যান্ট রেখে নিচের অংশটারে একটু ইনক্রিজ করে দিই তাহলে এই পুরো ভগ্নাংশটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। আর যেহেতু এই পুরো ভগ্নাংশটা ছোটো হয়ে যাবে, 1 থেকে যখন এটা মাইনাস করে দেবো তখন এটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তাহলে নিচের অংশটা বেড়ে গেলে এই জায়গাটা একটু ছোটো হয়, কিন্তু এই পুরো জায়গাটা একটু বড় হবে, কারণ 1 থেকে আগের চেয়ে একটা ছোটো নাম্বার বিয়োগ হবে, তাহলে এই পুরো অংশটা একটু বড় হয়ে গেছে, ইফিসিয়েন্সি বেড়ে যাবে। তাহলে তখন দেখা যাবে এটা উইল ইনক্রিজ। এই অবস্থায় একটু খেয়াল করে দেখো তো কেমন জানি এটার সাথে এটা রিলেশন কি প্রপোর্শনাল হয়ে গেছে না? তখন আমরা এটা বলবো প্রপোর্শনালের মতো। আমি আসলে এতক্ষণ বকবক করে একটা জিনিস বোঝাতে যাচ্ছি, এই যে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%, 1 মাইনাস T2/T1 ইন্টু 100%, এই অংশটাতে T1 এবং T2 যে অংশটা দেখতে পাচ্ছি, ইফিসিয়েন্সির সাথে T1 এর রিলেশন প্রপোর্শনালের মতো আর T2 রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনালের মতো।
মানে আমি আবার বলি, যদি কোনো কারণে ইফিসিয়েন্সি বাড়ানোর দরকার পড়ে, আমাদের কাছে দুইটা অংশ আছে, আমরা দুইটা প্রসেসে ইফিসিয়েন্সির ইনক্রিজ করতে পারবো। ফার্স্ট ওয়ান ইজ, যেহেতু ইফিসিয়েন্সির সাথে ওয়ানের রিলেশনটা প্রপোর্শনাল, তাহলে এক কাজ করে চলো T1 রে ইনক্রিজ করি, T2 কনস্ট্যান্ট থাক, অথবা T1 কনস্ট্যান্ট থাক, T2 রে চলো ডিক্রিজ করি। কেন? কারণ ইফিসিয়েন্সির সাথে ওয়ানের রিলেশনটা ছিল প্রপোর্শনালের মতো। ইফিসিয়েন্সির সাথে যখন Q1 এবং Q2C, তখন ইফিসিয়েন্সির সাথে এই যে রিলেশনটা, এটা ছিল ইনভার্সলি প্রপোর্শনালের মতো। আর যখন Q2 অথবা T2 কনস্ট্যান্ট, তখন Q1 এবং Q2 এর সাথে তার রিলেশনটা ছিল প্রপোর্শনালের মতো। তাহলে ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যেতে পারে? এফিসিয়েন্সি বাড়ানোর জন্য দুইটা প্রসেস হতে পারে, T1 ইনক্রিজ করা অথবা Q2 ডিক্রিজ করা বা T2 ডিক্রিজ করা। আবার ইফিসিয়েন্সি যদি কমানোর দরকার পড়ে, দুইটা প্রসেস আছে। ইফিসিয়েন্সির সাথে 2 এর রিলেশনটা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ইফিসিয়েন্সি ইনক্রিজ করতে বললে Q2 রে ইনক্রিজ করব অথবা Q1 রে ডিক্রিজ করব। আমার মনে হয় অনেকগুলা কথা হয়ে যাচ্ছে, চলো একটা প্রবলেম সলভ করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। A Carnot engine has an efficiency of 50%. এটা when the sink, মানে cold reservoir, is at 27 degrees Celsius. This is the temperature of sink, it means T2. What change is needed in the source? আমরা সোর্সের টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ করব, or hot reservoir temperature to make the efficiency 60%. আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, 50% থেকে 60% করতে হবে, তাহলে ইফিসিয়েন্সি অবশ্যই ইনক্রিজ করতে হবে বলতেছে, ইনক্রিজ করার কথা বলতেছে। কিন্তু পুরো অংশটা পড়লে দেখা যাবে তারা আসলে আমাদেরকে একটা জিনিস অ্যালাউ করবে, এটা হচ্ছে সোর্সের টেম্পারেচারটা ইনক্রিজ বা চেঞ্জ করতে বলবে, সোর্সের টেম্পারেচারটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে বলবে। কিন্তু এখানে সিঙ্কের টেম্পারেচারটা ইনক্রিজ অথবা ডিক্রিজ করার কথা কিন্তু বলে নাই। ইট মিনস সিঙ্কের টেম্পারেচারটা আসলে কনস্ট্যান্ট রাখতে হবে, সিঙ্কের টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারবো? যে হোয়াট চেঞ্জ ইজ নিডেড ইন দ্য সোর্স টেম্পারেচার, সোর্সের টেম্পারেচার আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু সিঙ্কের টেম্পারেচার চেঞ্জ করতে দিবে না। তাহলে প্রথমে যখন 50% আসিল, এই অবস্থায় সোর্সের টেম্পারেচার কি বের করতে হবে? আবার ইফিসিয়েন্সি 60% করে আবার ওই সোর্সের টেম্পারেচার বের করতে হবে, কিন্তু সিঙ্কের টেম্পারেচার যে 27 ডিগ্রি সেলসিয়াস, ইট রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে T2 ভ্যালুটা লিখে ফেলি, 27 ডিগ্রি সেলসিয়াস হুইচ ইজ 300 কেলভিন, এটা আর চেঞ্জ করা যাবে না। ইনিশিয়ালি ইফিসিয়েন্সি ইজ 50%, ইট মিনস 0.5 ইনিশিয়ালি। এখন তাহলে চলো আমরা T1টা একটু বের করে ফেলি, T1টা কীভাবে বের করবো? আমরা জানতাম T1 ইজ T2 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা। তোমাদের কি মনে আছে এই শর্টকাটও? এটা এখান থেকে T2 ডিরেক্ট বের করা যাবে। সো T2 এর ভ্যালু যেহেতু 300 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.5 হুইচ উইল বি 600 কেলভিন। 600 কেলভিন, দিস ইজ দ্য টেম্পারেচার অফ সোর্স ইন ইনিশিয়াল পজিশন। ওকে, এই অবস্থায় আমাদেরকে T1 সেম, T2টা আগের মতোই রাখতে হবে 300 কেলভিন, এবং এখানে আমরা নতুন করে ইফিসিয়েন্সিটারে নিয়ে নিতে হবে 60%-এ, এই যে 60% নিতে হবে, এবং দ্য টেম্পারেচার অফ সিঙ্ক হুইচ ইজ T2 ইট রিমেন্স কনস্ট্যান্ট। আগে যা ছিল এখনও সেম। তো নতুন করে T1টা কী হবে এটা জানি না, ধরে নিচ্ছি T1 প্রাইম হবে। আমাদেরকে T1 প্রাইমের ভ্যালুটা কত বের করতে হবে? সো আমরা জানি T1 প্রাইম উইল বি T2 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা প্রাইম। একটু খেয়াল করে দেখো, যখন এখানে এটা আসছিল তখন এখানে অনলি T1 আসছিল, এখন যখন আমি এখানে এটা প্রাইম লিখতেছি, নতুন করে এটাটা লিখতেছি, তখন T1 প্রাইম দিচ্ছি। বাট T2-র জায়গায় এমন কিছু ইউজ করা যাবে না, কারণ T2 রিমেন্স কনস্ট্যান্ট। এই অবস্থায় 300 ডিভাইডেড বাই 1 মাইনাস 60% হুইচ ইজ 0.6. So answer will be 300 divided by 0.4. So this is 750 Kelvin. তাহলে দেখো, initially it was 600 Kelvin and finally it is 750 Kelvin. So the change of temperature will be
মাইনাস 150 কেলভিন। সো আমরা যদি টেম্পারেচারে 150 কেলভিন ইনক্রিজ করতে পারি তাহলে তার ইফিসিয়েন্সি 50% থেকে 60% চলে আসবে। যে এখানে লেখা আছে দেখো, দ্য সোর্স টেম্পারেচার মাস্ট বি ইনক্রিজ বাই 150 কেলভিন। আই হোপ এতটুকু সবাই বুঝছো। নেক্সট মুভ অন আওয়ার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এ কার্নো ইঞ্জিন হ্যাজ সিঙ্ক টেম্পারেচার অফ 7 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দ্য efficiency is 50%. তো ইনিশিয়ালি ইট ইজ 50%. টু ইনক্রিজ দ্য ইফিসিয়েন্সি টু 70%, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 50% থেকে 70% চলে যাওয়া। হাউ মাচ শুড বি সোর্স টেম্পারেচার বি ইনক্রিজ? সেম কোয়েশন। কী করবো আবার বলি, T2 তো অলওয়েজই 7 ডিগ্রি সেলসিয়াস না, এটা তো আর T2 তো 7 ডিগ্রি সেলসিয়াস, এটা তো চেঞ্জ করতে বলে নাই। তো আমাদেরকে তো সোর্স টেম্পারেচার বি ইনক্রিজড। সো আমাদেরকে প্রথমে একটা T1 বের করতে হবে, তখন ইফিসিয়েন্সি ধরতে হবে 50%। এই যে প্রথমে ইফিসিয়েন্সি ধরতে হবে 50%, অ্যান্ড এখান থেকে একটা T1 তো বের হবে। এই T1 বের করার পর দেন আবার ইটা প্রাইম উইচ ইজ 70%। T2 তো আগেরটাই 7 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালকুলেট নিতে হবে। এখান থেকে আবার একটা T1 প্রাইম বের হবে। দেন উই শুড ফাইন্ড আউট দ্য চেঞ্জ অফ T1। এখানে সেম বলে দেওয়া আছে। আচ্ছা একটু পরে ফেলি। এ কার্নো ইঞ্জিন অপারেটস উইথ এ সোর্স টেম্পারেচার অফ 400 কেলভিন হুইচ ইজ T1, as this is source temperature. It absorbs 840 joule. This is Q1. আমরা জানি সোর্সে যতটুকু হিট অ্যাবজর্ব করে এটা হচ্ছে Q1, সোর্স থেকে যতটুকু অ্যাবজর্ব করে দিস ইজ Q1, and of heat from the source and rejects 630 joule which is Q2 to the sink. What is the temperature of the sink? এখান থেকে বোঝা যাচ্ছে টেম্পারেচার অফ সিঙ্কস মিনস আর T2। তো আমরা চাইলে এরকম একটা ফর্মুলা জানতাম যে টেম্পারেচারের রেশিও এবং হিটের রেশিও সেম। এই অবস্থায় আমরা অবশ্যই এখানে লিখে দিতে পারি T1 এর ভ্যালু হচ্ছে 400 কেলভিন অ্যান্ড T2 এর ভ্যালু জানি না, সিঙ্কের টেম্পারেচারটা বের করতে হবে। Q1 ইজ 840 অ্যান্ড Q2 ইজ 630। সো আমরা এখানে T2 এর ভ্যালুটা বের করতে পারবো। What is the efficiency of the next question is what is the efficiency of the engine? আমাদেরকে যদি efficiency বের করতে বলে তাই এটা খুবই সহজ। এটা is equal to 1 minus Q2 by Q1 into 100% অথবা 1 minus T2 by T1 into 100% দিলেও চলে আসবে। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। Let's move on our next question. পরবর্তী অংশটাতে বলা আছে a reversible engine converts 104 of the heat is received from the source into work. If the temperature of the sink is reduced by 40 Kelvin, the efficiency doubles. Find the temperature of the source and the sink. Answer: source temperature দেয়া আছে। আচ্ছা যে আনসারটা দেয়া আছে, এটা এত সুন্দর এবং এত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় যে আজকের ক্লাসে যে এই যে এতক্ষণ যাবত পড়াচ্ছি আমি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কি করবে জানো, ডিরেক্ট এটাই একটা সিকিউ, এটাই সিকিউ, এটাই জাস্ট তোমার স্টেমে ওটাই দিয়ে জাস্ট এই দুইটা কোয়েশন দিয়ে দিবে। সো ফাইন্ড আউট দ্য টেম্পারেচার অফ সিঙ্ক অ্যান্ড দ্য সোর্স। সো খুবই গুরুত্ব সহকারে এখনই প্রশ্নটা ওঠাও, এবং আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আমি পুরোটা সলভ করব না, আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিচ্ছি। প্লিজ পুরোটা এখনই সলভ করো। এবং আমি আসলে বলতে চাচ্ছি টেক ইটস সো সিরিয়াসলি, প্লিজ টেক ইট সো সিরিয়াসলি। ফার্স্ট ওয়ান দেখো, এ রিভার্সেবল ইঞ্জিন, আচ্ছা বাদ দাও, কনভার্টস 1/4 of heat it receives from the source into work. ওয়ার্কে কনভার্ট করে, ইট মিনস ডাব্লিউ। যতটুকু রিসিভ করে মানে Q1, তার 1/4। এই যে পুরো অংশটা, এটার মানে হচ্ছে এটা। এই যে দেখো, এ রিভার্সেবল ইঞ্জিন কনভার্টস 1/4 of heat it receives from the source into work. Converts into work, convert into work, যতটুকু রিসিভ করে তার 1/4। এখন এটা যেহেতু এইদিকে মাল্টিপ্লাই আকারে আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি, ইট উইল বি ডিভাইডেড বাই Q1 ইজ 1 ডিভাইডেড বাই 4। একটু খেয়াল করে দেখবা, দিস ইজ দ্য ইফিসিয়েন্সি অফ দিস ইঞ্জিন, and we know that W divided by Q1 is called efficiency of engine.
তাহলে এই ডাব্লিউ ডিভাইড বাই কিউ ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইফিসিয়েন্সি। অ্যাকচুয়ালি তারা আমাদেরকে প্রথম থেকে এটা বললেই পারত, দ্য ইফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন ইজ 1/4, বাট সেম জিনিসটা এভাবে না বলে এভাবে বলা যায়, এখানে তারা যেটা বলে দিছে। বাট তোমাদের বুঝে নিতে হবে, একটা হিট ইঞ্জিন ও সোর্স থেকে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করে, তার মধ্যে যতটুকু হিট কনভার্টস করে, যে পার্টটুকু ওয়ার্ক ডানে কনভার্টস করে, দিস ইজ কল দ্য ইফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন। তাহলে আমরা এখান থেকে যেটা করতেছি, এই অংশটা লেখার পর দেখা যাচ্ছে যে দিস ইজ অ্যাকচুয়ালি ইফিসিয়েন্সি। এবং আমরা পরেরটাতে পরে যাচ্ছি, এখানে আমাদেরকে সোর্সের টেম্পারেচার, সো ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড দ্য সিঙ্ক। আমরা আসলে কোনোটাই জানি না। সোর্সের টেম্পারেচার T1ও বের করতে হবে, সিঙ্কের টেম্পারেচার T2ও বের করতে হবে, এই দুইটাই আননোন আমাদের। তাহলে এখানে এসে আমরা একটা ফর্মুলা লিখতে পারি, উই নো দ্যাট এটা ইজ 1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। এখানে 100% লেখার দরকার নাই, কারণ আমরা এফিসিয়েন্সিটা যে এখন পর্যন্ত পার্সেন্টেজে প্রকাশ করি নাই। তাহলে 1 - T2 বাই T1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4। দেন আমরা যদি এটারে কী করি, এই পাশ থেকে ওই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এর পরের লাইনটা এইভাবে দাঁড়াবে, তোমরা দেখতে পারো। আচ্ছা, আমি এটা নাই দিই, তোমরা এখান থেকে দেখতে পারো যে আমরা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1। দেন এটারে আসলে মনে হয় সিম্পলিফাই করলেই তোমরা এটা পেয়ে যাবে। এখানে আসলে আমার বোঝানোর কিছু নাই, তোমরা সিম্পলিফাই করতে থাকো। 3T1 ডিভাইডেড বাই 4, দিস ইজ দ্য T2। এটার ধরুন আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2, অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 3। ওকে, এটা এখানে থাক। এখন চলো আমরা নেক্সট অংশে যাই, আমরা ইকুয়েশন 3 পর্যন্ত রেখে দিব। If the temperature of the sink is reduced by 40 Kelvin, if the temperature of the sink, which is T2, is reduced by 40 Kelvin, আমরা যদি T2 টেম্পারেচারটা 40 Kelvin ডিক্রিজ করি, রিডিউসড করি, the efficiency will be doubles, efficiency ডাবল হয়ে যাবে। Find the temperature of the, okay, আমরা from 2 আবার লিখব, from 2 মানে 2 নাম্বার ইকুয়েশন থেকে দেখো একটা লাইন লিখি, 1 মাইনাস, যেখানে অনলি T2 আসলো, এখানে লিখব T2 - 40। কেন T2 - 40 লিখতেছি? কারণ তারা বলতেছে আমরা যদি সিঙ্কের টেম্পারেচার 40 কেলভিন রিডিউসড করি, এই যে T2 - 40 রিডিউস করে ফেলছে 40। এবং এখানে এই লাইনে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য সিঙ্ক ইজ রিডিউস বাই 40 কেলভিন, দ্য ইফিসিয়েন্সি ইজ ডাবল। এই ইফিসিয়েন্সি ডাবল হওয়ার জন্য T1 রে চেঞ্জ করতে হবে না, তার মানে T1টা আগে যা ছিল সেম, দেন ইফিসিয়েন্সি উইল বি ডাবল, সো 2 × 1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যেটা করতেছি, তার ইফিসিয়েন্সি আসছিল 1/4, এই যে ইফিসিয়েন্সি আসছিল 1/4, এটারে ডাবল করে দিচ্ছি, একই সাথে তার যে সিঙ্কের টেম্পারেচার এটার 40 কেলভিন ডিক্রিজ করে দিচ্ছি। তাহলে আই হোপ এটাও বুঝে গেছো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 - T2 - 40, এদিকে 2 দিয়ে 4 রে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 2। অ্যান্ড এখানে যে T2 আছে, এই T1 এখানে থাক, সরি, এখানে যে T2 দেখতে পাচ্ছ, আমরা আসলে এই T2 রে কেটে দিয়ে, এই যে T2 দেখতে পাচ্ছ, এই T2 রে কেটে দিয়ে 3 নং ইকুয়েশন থেকে এই T2 এর ভ্যালুটা এনে এখানে বসাই দিতে পারি, হুইচ ইজ 3T1 ডিভাইডেড বাই 4। এখন প্লিজ তোমরা যদি সবাই এই যে আমি যে ইকুয়েশনটা লিখলাম, এটা যদি একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একই সাথে অনেকগুলো কাজ করছি। কী করছি? T2 রে রিপ্লেস করে দিছি 3 নাম্বার থেকে, আবার এই ইফিসিয়েন্সিটা ডাবল করে দিয়ে একটি ইকুয়েশন পেয়েছি। এই যে পুরো ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, ধরে নিচ্ছি এটার নাম আমরা 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এই 4 নাম্বার ইকুয়েশনে দেখবে জাস্ট একটাই আননোন আছে। কে আননোন আছে? অনলি T2। স্যার আমরা অবশ্যই T1, সরি T2 রে তো রিপ্লেস করে দিয়েছিলাম। এই 4 নাম্বার ইকুয়েশনে অনলি আননোন ইজ T1। সো ইফ উই সিম্পলিফাই ইট, তুমি এটারে যা খুশি তাই করতে পারো, যোগ বিয়োগ যে নিয়ম অনুযায়ী যা খুশি তাই করো, এদিক ওদিক করে 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 সিম্পলিফাই করো, দেখবে যে তুমি T1 পেয়ে গেছো। আর এই T1 এর ভ্যালু আমরা যদি 2 or 3 যে কোনো একটা, এই যে 3তে বসাইলে ভালো হয় সবচেয়ে। এই T1 এর ভ্যালু যখন এই 4 নাম্বার ইকুয়েশন থেকে পেয়ে যাব, আমরা যদি এটা 3 নাম্বার ইকুয়েশনে ইনপুট দিয়ে দিই, তাহলে T2টাও পেয়ে যাব। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্ব ছিল। তোমরা যেটা করবা এটা হচ্ছে যে অবশ্যই নোট ডাউন করো ক্লাস শেষে, আর যদি ক্লাসের সাথে সাথেই পারো তাহলে তো ভালো।
অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আমি বেশ গুরুত্ব দিয়েই তোমাদের প্রত্যেকটা স্লাইড রেডি করতেছি, ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি, আই থিঙ্ক তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এই অংশটা বোঝা গেল কিনা। কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো। শুধু আমি বলতেছি বুঝে গেছো তা না, আমি বলতে চাচ্ছি যে তোমরা যেন একদম একদম ভিতর থেকে প্রত্যেকটা অংশ বুঝতে দেখো যে কী হচ্ছে না হচ্ছে। আর তোমাদের প্রতি আরেকটা আমার অনুরোধ থাকবে যে প্লিজ একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। আসলে আমি কিভাবে পড়াচ্ছি, একজন টিচার কীভাবে পড়াচ্ছে, পড়ানোর ধরন যেমন গুরুত্বপূর্ণ, তুমি আসলে এটা কতটুকু ভালোভাবে বুঝতে চাচ্ছ নিজে থেকে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এই পর্যন্তই, আমাদের পরবর্তী লেকচারে আবার দেখা হবে। গুড বাই।